অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর আরেক টাইম। একটা পুরনো জিনিস মনে করিয়ে দিই যারা আজ যুক্ত হয়েছেন তাদের জন্য, যে কি করে আরেক টাইমে প্রশ্ন করবেন এটা যদি কেউ জানতে চান। অনেকদিন ধরে সেটা বলা হয় না। আরেক টাইমে প্রশ্ন করার নিয়ম হচ্ছে যে এই ফুটবল শোটা, দ্য ফুটবল শো, এটা টি স্পোর্টস টিভি এবং একই সঙ্গে টি স্পোর্টসের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে একই সঙ্গে সম্প্রচারিত হয়, একযোগে সম্প্রচারিত হয়। তো যখন আপনি ইউটিউবে ওই সম্প্রচারটা চলছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন, ওই সম্প্রচার চলার সময় সেই মন্তব্যগুলো বা সেই প্রশ্নগুলো নেওয়া হয়। এবং একই সঙ্গে যেহেতু লাইভ চলার সময় অনেকে হয়তো ওই সময় কানেক্ট হতে পারেন না, অনেকে হয়তো কাজে কর্মে থাকেন, কারণ দুপুর 12টা তো একটা টাইম, খুব বিখ্যাত টাইম, ঠিক আছে। এটার কারণে ইউটিউবেই আপনি যে কমিউনিটি প্ল্যাটফর্মটা আছে সেখানে একটা পোস্ট দেওয়া হয় আগের দিন রাতে, আপনি চাইলে সেখানে আপনার প্রশ্নটা আপনি করে রাখতে পারেন। এবং একই সঙ্গে ফেসবুকে এই প্রোগ্রাম শুরুর ঘন্টাখানেক আগে একটা ফেসবুক পোস্ট যায় যে আজকে অমুক এপিসোডে এইটা নিয়ে কথা হবে, সেখানে টপিক ফিক্স করে দেওয়া হয়, সেখানে আপনি জানতে পারেন। এটা হচ্ছে প্রশ্ন করার তরিকা। কেমন আছেন? আছি ভাই। আপনার তো এই 18 ম্যাচের যা সুন্দর প্রেডিকশন আপনি দিয়েছেন, এটা কোনোভাবে হতে পারে না। এটার প্রেডিকশনের কোনো মানে প্রেডিকশনের গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে। প্রেডিকশনের এটা আমি যে ভাগ্য ভালো যে আমি মাইনাসের দিকে যাইনি। হয় কি জীবনে আপনার মূল পয়েন্টের থালা থেকে না হয় আবার কেটে নেওয়া, জীবনে আবার ধরেন যে চড়াই উতরাই ভিতরে যেতে হয়। কখনো কখনো প্রতি ম্যাচ তো আপনি ভালো খেলবেন চেলসির মতো, হ্যাঁ, কখনো আপনার ইনজুরির সমস্যা থাকবে, কখনো আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেননি, কখনো হয়তো আপনি একটু অন্যমনস্ক, কখনো আপনার ভাগ্যের দায়, এইসব কিছু মিলিয়ে প্রেডিকশনটা তাই আর মেলেনি। যাই হোক, আমরা প্রেডিকশন নিয়ে অনেক রকম পাঁচমিশালি প্রশ্ন আছে এখানে। ও আচ্ছা, ভালো কথা, এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি হচ্ছে আজকে কিন্তু বৃহস্পতিবারে কোনো পাঁচমিশালি নাই, দেখে ফেলছেন অলরেডি বুধবারে। সো ওইটা মাফ করে দিন, বৃহস্পতিবার আজকে আর এক্সট্রা কোনো কিছুর অপেক্ষা করে লাভ নেই। যাই হোক, নাহিদ খান, একটা প্রশ্নে আসি। প্রেডিকশন নিয়েও প্রশ্ন আছে। হ্যাঁ, এনআই শান্ত, আপনারা তিনজনই প্রেডিকশন দিছেন যে ম্যান সিটি, স্ক্রিনশটটা সহ শেয়ার করেছেন না? না, সেটা তো ইউটিউবে তো আসলে পাওয়া যায়, আমি ইউটিউব থেকে নিয়েছি। দিছেন যে ম্যান সিটি 1-1 2-2 গোলে ড্র করবে ডর্টমুন্ডের সাথে, কিন্তু সিটি তো 4-1 গোলে জিতে গেল। প্রশ্নটা খুবই ভালো। এবং এই ম্যাচের কোন বিষয়গুলো আপনারা যে কারণে এই প্রেডিকশন দিচ্ছেন তার বিপরীতে কাজ করছে? ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। যে উনি জিজ্ঞাসা করেছেন যে ভাই প্রেডিকশন আপনারা এটা দিছিলেন, তো এটার আপনি কি বুঝে এই প্রেডিকশনটা দিছিলেন, আর ম্যাচের ফলটা এত বিপরীত কি করে হলো? এখন এর ব্যাখ্যাটা যদি আমরা করতে চাই। মোহাম্মদ নাজমুল আলম বিডি, তার প্রশ্ন, সিটির ম্যাচে আপনাদের তিনজনেরই ড্র প্রেডিকশন ছিল। উনি হচ্ছে ওই প্রেডিকশনের জাস্ট ফার্স্ট স্ক্রিনশটটাই ওখানে শেয়ার করেছেন, যেখানে স্বর্ণাক্ষরে আমাদের নামগুলো লেখা এবং স্বর্ণাক্ষরে সেই রেজাল্টগুলো লেখা, যার কোনোটাই আসলে হয়নি, পুরোই উল্টে গেছে। এগুলা দিয়ে আপনি আমাদেরকে লজ্জা দিতে পারবেন না। আপনি কখনো আপনার রেজাল্ট কখনো ধরেন আপনি এটা মনে করেন স্কুল কলেজ পার করছেন একটা জায়গায়, ইউনিভার্সিটি, আপনার রেজাল্ট কি আপনার ডিপার্টমেন্টের বাইরে টাঙায় দেয় না? হ্যাঁ, এটা দেয়, ঠিক আছে। সো আপনি এসব প্রেডিকশনের রেজাল্ট দিয়ে আপনি আমাকে মোটেই আহত করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। যে জিনিসটা আপনার হয়েছিল যে মানে সিটি তো আপনার ওই আপনি যেটা বলছেন শুরুতে যে আপস অ্যান্ড ডাউন, এর মধ্যে দিয়ে আসলে সিটি যাচ্ছিল। দেখেন, সিটির হচ্ছে গিয়ে আপনি এই ধরনের ডমিনেটিং পারফরমেন্স আপনি লিগের কোনো ম্যাচে, প্রিমিয়ার লিগে আপনি আসলে দেখেন নাই। পুরো হচ্ছে গিয়ে এই ধরেন সমপর্যায়ের কোনো একটা টিমের সাথে ফার্স্ট টু লাস্ট একদম পুরো ম্যাচটাকে আসলে কন্ট্রোল করা, ডমিনেট করা, সেই জিনিসগুলো তো আসলে হচ্ছিল না। বেশ কিছু জায়গায় কিছু মিসিং পাজেল আসলে ম্যানচেস্টার সিটির ছিল, যে জিনিসগুলো এই ম্যাচে এসে পেপ গার্দিওলা কাজে লাগাতে পারছে। এবং ডর্টমুন্ডের কাছ থেকে তো এটা আনএক্সপেক্টেড। এই ডর্টমুন্ডকে কিন্তু আমরা দেখি নাই। আপনি হিসেব করে দেখেন যে ডর্টমুন্ড এর আগে চ্যাম্পিয়ন থেকে 4 গোল করে দিয়েছে, সেই ডর্টমুন্ড 4 গোল খেলো এবার। ডর্টমুন্ড আবার ধরেন চ্যাম্পিয়ন্স লিগে প্রচুর পরিমাণ গোলও খেয়েছে এইবারের হিসাবে। কিন্তু আমার প্রেডিকশনের যে ধারণাটা ছিল সেটা হচ্ছে ডর্টমুন্ডকে আমি আর একটু ভালো চোখে দেখেছিলাম, বা ডর্টমুন্ডের কাছ থেকে আমার প্রত্যাশা আর একটু বেশি ছিল। এই হচ্ছে ফার্স্ট থিং। কারণ ডর্টমুন্ড তাদের লিগে আসলে যেইভাবে ফুটবলটা খেলছে তাতে কোনোভাবেই তাদের 4 গোল খাওয়ার কথা আসলে ছিল না, মানে ওই ধারণা থেকে দেওয়া। এবং দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে মনে হয়েছিল, বা এখনো ওটা মনেই হয়, কালকের ম্যাচটা যদি গল্প আলাদা, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি অনেক বেশি এর্লিং হল্যান্ড ডিপেন্ডেন্ট। তো এই ধারণা থেকেই আসলে দেওয়া। কালকে দেখেন অনেকদিন পরে, যদিও শেষ ম্যাচেও হল্যান্ডের বাইরে গোল পাওয়া গেছে, কিন্তু হল্যান্ডের বাইরে ফিল ফোডেন 2টো গোল করলেন এবং পরে গিয়ে চেরকিও গোল করছেন।
সো এই ব্যাপারগুলো আমাদের বা আমার দিক থেকে যখন প্রেডিকশন করা হয়েছে তখন এগুলোকে আমি এইরকম ভাবে ঘটবে সেটা আসলে ধারণা করিনি। এইটাই ট্রু, এবং ওইটা তো আপনার বারবারই বলছিলাম, সিটির ওই প্রবলেমের জায়গাটাই ওইটা। ইনফ্যাক্ট গার্দিওলা হচ্ছে কি আপনার ওই জিনিসটা আইডেন্টিফাই করেছিলেন, আমার তো গোল করার অন্য কেউ আর নাই, তো ওই পাজলগুলোও তো তিনি এই ম্যাচটা আসলে মেলাতে পেরেছেন, সেইটা হচ্ছে যে একটা ইয়ে ছিল। এবং আমি আসলে লাস্ট ম্যাচে সময় যেটা মানে সবারই ধারণা ছিল যে ম্যানচেস্টার সিটি 4টা গোল ডর্টমুন্ডের এগেইনস্টে দিবে, এটা হয়তো কেউ আসলেই ভাবে নাই। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে মিকি ভ্যান ডিভেনকে নিয়ে। ফন ডিভিন, হ্যাঁ, উৎস কর্মকার এবং এসকে জাশেদ ভাই নাম ভুলভাল পড়ে না তো, এই দেখেন ভাইটা মন খারাপ করতে পারেন। এসকে জাশেদ, এত ছোট করেও লিখছেন। আমি তো লিখি নাই, কম্পিউটার লিখছে। হ্যাঁ, এসকে জাশেদ, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো পড়ছি, আবার কি হ্যাঁ আন্দাজে। আপনি আচ্ছা, তো ভুল করার একটা মিকি প্রবণতা ফন থাকে। ডিভিনের গোলটি এই সপ্তাহের সেরা গোল নাকি লামিন ইয়ামালের ফিনিশিং বা অন্য কোনো গোল, আপনার দৃষ্টিতে কোনটি এগিয়ে? প্রথমে ওই মিকি ফন ডিভিনের গোলটা দিয়েই করি, ওটার খুব ভালো হয় হচ্ছে এইভাবে নাম দিলে, যদি আপনি নাম যে মেসি ফন ডিভিন, তিনি যেখান থেকে রান শুরু করেছেন নিজের হাফ লাইন থেকে, যে দৌড় দিয়েছেন এবং যে ফুটওয়ার্ক দেখাইছেন, তারপরে আবার ফিনিশিং করছেন, অদ্ভুত সুন্দর। মিকি ফন ডিভিন কিন্তু এইগুলা পারেন, মানে ফন ডিভিনের কাছ থেকে আপনি এই ধরনের গোল এইরকম হয়তো দেখেন নাই, কিন্তু তিনি ওইভাবে দৌড়ে যান, খুব দ্রুত দৌড়ে যান, তিনি অ্যাটাকিং সাইডে তার মানে যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো তিনি কাজে লাগান, ওইসব জায়গা থেকে তিনি মোস্ট অফ দ্য টাইমস অ্যাসিস্টে করেন বা অ্যাসিস্টই করেন। গোল করাটা চ্যাম্পিয়ন্স লিগের মতো ম্যাচে এটা দেখার মতো বিষয়, কিন্তু স্টিল আমার কাছে চোখে বেশি লেগে আছে লামিন ইয়ামালের গোলটা। এটা যেভাবে আসলে তিনি, আপনি ওই জায়গায় ওই ব্যাকহিল পাসটা যে দিল ফার্মিন লোপেজই তো, ফার্মিন লোপেজই তো, মানে ওইটারও কিন্তু আপনার হচ্ছে গিয়ে প্রভাব আছে, একটা মাঝে যা আছে। দেখেন ইয়ামাল বলটা ছেড়ে দিয়ে মানে হচ্ছে জাস্ট দিয়ে হচ্ছে, সে কিন্তু রানটা কন্টিনিউ করেছে, এমন না সে থেমে গেছে। ব্যাকহিল পাসটা আবার পেলো, সে ছুটে গেল, ওইখান থেকে ওই অ্যাঙ্গেলটা পিক করেছে। আমি বললামই তো ভাই যে মনে হচ্ছিল মেসির, আপনি যতই মেসি ভ্যান ডিভিন বলেন, দিন শেষে হচ্ছে ওই মেসির জিনিসটা আসলে বেশি ফুটে উঠেছে আমার মনে হয় লামিন ইয়ামালের গোলটা। তবে ফন ডিভিনের গোলটা সম্ভবত অনেক দিক থেকে কিছু এগিয়ে থাকবে, যেহেতু এটা পুরোপুরি একক গোল, তাই হয়তো কেউ কেউ ওই গোলটাকে এগিয়ে রাখতে পারে। তবে আমার চোখে মানে আমি একটু ওই টাইপের গোলের বেশি ফ্যান, যদিও এরকম গোল বেশি দেখা যায় লামিন ইয়ামালেরটা ফন ডিভিনের গোলের তুলনায়। ওইটা একদম আউটস্ট্রেচড, একদম ছিঁড়ে বিড়ে গেছে। যাই হোক, পরের প্রশ্ন যাই। প্রশ্ন বার্সেলোনা রিলেটেড কোশ্চেন আছে, এটাকে নিয়ে নিব, নেন। আচ্ছা, অনেক টাইপ একটা কোশ্চেন, একটা হচ্ছে স্টেটমেন্ট টাইপে। হ্যাঁ, বায়েজিদ হোসেন, সেটা দিয়ে আগে বলি। বার্সেলোনার ডিফেন্স দেখে মনে হলো আমি ফুটবল লিজেন্ড মোডে খেলছি, ডিফেন্সের প্লেয়ারগুলো সব এদিক সেদিক সরে যায়। আচ্ছা, এটার আসলে কি বলবো, কি মন্তব্য করব, মানে বার্সেলোনার ডিফেন্স দেখে আসলে ওরকমটা মনে হয়, যেটা খুবই মানে আনপ্রফেশনালও মনে হয় ইন আ সেন্স, যেটা আমাদের চোখে মনে হয়। আমরা অবশ্য আমাদের এটা বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আমরা দর্শক হিসেবে, ভক্ত হিসেবে দেখলে আমাদের কাছে তাই মনে হয় যে এটার কোনো লাগাম নাই, কোনো স্ট্রাকচার নাই, এবং এইটা প্লেয়াররা অনুভব করতে পারেন, কিন্তু মাঠে কেন এটা সমাধানযোগ্য না, বা কেন এটা কেউ একটু সমাধান করে না, বা কেউ বলে না যে আমরা এবার একটু নিচে নামি, হইলো তো এবার আমরা নিচে নামি, এবার একটু গুছাই খেলি। যখন 2-2 স্কোর লাইন হয়েছে তখনও কিন্তু বার্সেলোনা চাইলে একটু গুছাই খেলতে পারে, কিন্তু বার্সেলোনা গুছায় তখনও খেলতেছে না। তো এইটার মানে ব্যাখ্যা একমাত্র আই ডোন্ট নো কে দিতে পারবেন, আদৌ কে দিতে পারবেন কিনা। জুবাইর আহমেদের প্রশ্ন আসলে সেটাই যে বার্সার আগে কাকে সাইন করা দরকার, ডিফেন্ডার নাকি স্ট্রাইকার? ডেফিনেটলি হচ্ছে এই জায়গায় আপনার ডিফেন্ডারকে সাইন করতেই হবে। মানে বার্সা যদি এটা একটা ক্রাইসিস মোমেন্টেই মধ্যে দিয়ে বার্সেলোনা, দেখেন বার্সেলোনা ক্রাইসিস মোমেন্ট তো আছে, কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করেন, বার্সেলোনার ডিফেন্ডারও তো আসলে নাই, মানে সরি গোলকিপার ভুয়ান গার্সিয়া আসলে যত সাবলীলভাবে সামনে এগিয়ে এসে ডিফেন্স লাইনের পেছনের জায়গাটা কভার করেন, ভয়চিক শেজনি অত সাবলীল না, মানে শেজনি তার চেয়ে একটু কম অত দূর যাওয়ার সাহস তিনি করেন না, যেটা ভুয়ান গার্সিয়া হয়তো করেন। তো এইটা একটা ব্যাপার হইতে পারে যে একটু দেখার বিষয় আছে যে বার্সেলোনার মানে যে
মানে গার্সিয়া আসার পর, গার্সিয়া তো আসলে ইনজুরি থেকে ফিরছে। আমি এটা ক্রাইসিস মোমেন্ট বলতে এখনই খুব মানে রাজি না, এই কারণে এই যে আমি পরের প্রশ্নটা নিয়ে নিই, তাহলে আমার ব্যাখ্যা করতে সুবিধা। MHBD2024 রিফাত ভাই বলেন তো, ফ্লিক যখন দেখছে ছোট ছোট দলের সঙ্গেও তার হাইলাইন এক্সপোজ হয়ে যাচ্ছে, তার হাইলাইন ট্র্যাপ আগের মতো শক্তপোক্ত না, তার কি প্লেইং স্টাইল পরিবর্তন করার দরকার না, অন্তত আরো সলিড ডিফেন্স করার ক্ষেত্রে? কিছু জায়গায় দেখেন পরিবর্তন করাটা প্রয়োজন, ওটা তিনি সময়ের সঙ্গে করবে, এটা আমাদের চেয়ে হান্সি ফ্লিক অনেক ভালো বুঝেন, সেটার সঙ্গে তিনি নিজেও অ্যাগ্রি করেন। যখন ওই যে ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা হেরেছে, তখনও তিনি এটাগুলো বলছেন যে আমাদের ওই সময় আরো সতর্ক হওয়া দরকার ছিল বা কিছু। কিন্তু এখন হান্সি ফ্লিক আজকের ম্যাচের পর যখন বলছেন যে এইটা আমার ডিএনএ, আমি এটা চেঞ্জ করব না, তখন আমার মনে হয় হান্সি ফ্লিক এইটুকু সম্মান আর্ন করেছেন যে তাকে 2 সপ্তাহ 3 সপ্তাহ এই সময়টা দেওয়ার জন্য। কারণ তিনি বলছেন আমি ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যখন আমার প্লেয়াররা আসবে, আমার রাফিনিয়া আসবে, আমার গার্সিয়া আসবে, তখন আমি আবার বলতে পারবো যে আমার কি অবস্থা। তো সেই হিসাবে আমি হান্সি ফ্লিকের উপর ভরসা রাখতে পারি বা রাখতে চাই যে ঠিক আছে, তিনি যেহেতু বলছেন যে তার প্লেয়ার ইনজুর্ড, তিনি এলে এরপরে একটা সিস্টেম দাঁড় করাবে। কিন্তু হ্যাভিং সেড অল দিস, অবশ্যই এই দলের একটা সেন্টার ব্যাক দরকার যিনি এই টিমটাকে লিড দিতে পারবেন, অথবা এখান থেকে একজন লিডার খুঁজে বের করতে হবে। আমরিমো সিস্টেম চেঞ্জ করতে চান নাই, তিনি বলেছিলেন তিনি তার এই সিস্টেমেই থাকবেন এবং তিনি তার এই সিস্টেম দিয়েই কিন্তু গেল এক মাসের মধ্যে। ভাই শোনেন না, ওই সিস্টেম আমরিমো তো বলছে তিনি তার হচ্ছে স্টাইল অফ প্লে তিনি চেঞ্জ করবেন না, ঠিক আছে, না করে যে একটা দলকেও চেঞ্জ করা যায় সেইটার হচ্ছে গিয়ে তিনি সেই কাজটা করেছেন। আর ফ্লিক তো ভাই জেতা কোচ, আমরিম তো হচ্ছে কিছু জেতেন। আচ্ছা, হাভিয়ার কাবরেরাও তো বলছেন যে আমিও আমার সিস্টেমে বিশ্বাস করি, তাহলে হাভিয়ার কাবরেরার উপরে মানুষজন বিরক্ত কেন? কারণ ওটা ফ্লিক, এটা আমরিম, মানে আপনি যে কোথা থেকে হাভিয়ার তুলনাটা মানে একই তো জিনিসটা, তো সেইটা আসলে আমার সহ্য করতে একটু সময় লেগেছে। তো এই কোচ যখন এখানে এসে বলেন যে না আমি আমার সিস্টেমে বিশ্বাস করি, তখন তাহলে আপনি বলবেন ফ্লিক মনে করেন হ্যাঁ লাস্ট সিজন যা করেছে, এই সিজন যদি তিনি তার এই ডিএনএ ধরে রাখতেছেন, উনি কন্টিনিউয়াসলি সাকসেস পাচ্ছেন না, তাও হচ্ছে ফ্লিকেই, কারণ যা করার উনি লাস্টবার করছেন। হাভিয়ার কাবরেরা দেখান তো হচ্ছে গিয়ে মানে এক্সাম্পল বাংলাদেশের কনটেক্সটে উনি তো ধরেন হচ্ছে গিয়ে উনি বলবেন উনি সাফে ধরেন 2 বছর দিয়ে আপনি মেজার করবেন, 2 বছরের মধ্যে হান্সি ফ্লিক হচ্ছে ট্রফি জিতেছে, সেটা কোথায়? লা লিগায়। আপনি 2 বছরের মধ্যে কি জিতেছেন বলবে? কিছু জেতার আছে নাকি? আর যদি আপনি কিছু জিততে পারতেন, সে কি লা লিগা খেলে নাকি? ঠিক আছে। আচ্ছা যাই সামনে যাই। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে তামিম তামিম 4 টাইম আছে ওনার নামে শেষে। By beating Chelsea and PSG, has Bayern Munich sent a signal that they are on track to win the UCL? Last season, it seemed obvious that PSG were going to win. Is Bayern that obvious team this time? And if they do lift the UCL trophy, can company start dreaming of a treble? আচ্ছা, রকির প্রশ্নটাও হচ্ছে অনেকটা এরকম। এইবার বায়ার্ন মিউনিক বড় দলের সাথে জিতলো, মানে এই ম্যাচটার পর এখন বলার সুযোগ নেই যে বড় দলের সাথে দেখা যাক কি করে। আমরা এটা সবসময় আসলে বলে এসেছিলাম। হ্যাঁ, চেলসি পিএসজির সাথে জিতেছে। আপনি যদি ওইটাও মিলান যে গতবার তো আসলেই মনে হচ্ছিল যে ওই লিগ স্টেজ শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ যত সামনের দিকে এগিয়েছে ততই মনে হচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগটা পিএসজি। না, এখানে একটু আলাদা ব্যাপার। না গতবারের টাইম বলছি, আপনি হিসাব করে দেখেন বা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। পিএসজি যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, এইটা যখন পিএসজি কে প্লে অফ খেলতে হইলো তখন বোঝা যায় না। প্লে অফ খেলে আপনি হচ্ছে রাউন্ড অফ 16 গেছেন। আপনি যখন লিভারপুলকে হারাইছেন, ওই মোমেন্টে আপনি হয়তো বলতে পারেন যে না, পিএসজির পক্ষে হয়তো সম্ভব। কিন্তু পিএসজি যতক্ষণ এটা না করে উঠাইতে পারছে, খাতা যতক্ষণ ভাঁজ না করতে পারছে, তখন পর্যন্ত পিএসজির উপরে ভরসা করতে পারেন না। গতবার ফাইনালের আগে মনে হচ্ছিল না, মানে ফেভারিটের দিক থেকে পিএসজি ছিল, জিততে যাচ্ছে। পিএসজি ছিল ইনফ্যাক্ট ওই যে রাউন্ড অফ 16 এর ম্যাচের পরে সম্ভবত আমি প্রথম কয়েকজনের একজন যিনি বলছিলাম যে এই বার্সেলোনা আর এনরিকের প্লেইং স্টাইলে রেকর্ডও আছে। দেখেন 3 জন প্লেয়ারের সামনের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা আপনাকে মেসি রোনালদো সুয়ারেজের মেসি নেইমার সুয়ারেজের কথা মনে করিয়ে দিতে পারে। কিন্তু ওইটা বলে আবার এটাও বলছিলাম যে এটা অনেক বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু এটা মনে হয়েছে 2টা ম্যাচ থেকে, আলটিমেটলি সেটা হয়েছে। কিন্তু পিএসজির যেহেতু অতীত রেকর্ড এমন ছিল, তাদের এগেইনস্টে এত বেশি রেকর্ড ছিল, যে কারণে এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার আগ পর্যন্ত আপনি তাদেরকে অ্যাচিভার বলতে পারতেন না। কিন্তু হচ্ছে কি ওইটাই বলছিলাম যে আপনার গ্রুপ স্টেজ যখন তারা শেষ করলো, প্লে অফ থেকে যখন তারা গেল,
রাউন্ড অফ 16 যখন লিভারপুলকে তারা ধরাশয়ী করলো, লিভারপুল থেকেই আসলে শুরুটা হয়েছিল যে পিএসজি কে নিয়ে মানুষজনের ওই হোপটা দেখা। আপনার ওইটাও মনে রাখতে হবে, লিভারপুলের ম্যাচের পরেই তো এনরিকে হচ্ছে বললেন এখন আপনি নিন্দুকও খুঁজে পাবেন যে বলবে পিএসজি ভালো খেলে না। হ্যাঁ, সেটা ছিল লিভারপুলের সাথে পিএসজির যে ফার্স্ট লেগটা হয়েছিল, হ্যাঁ, সেইটাই কিন্তু লিভারপুল ঢের এগিয়েছিল। পিএসজি পরে লিভারপুলে এসে উল্টা খেলাটা দিল, ঘুরাই দিছে। তো পিএসজির সিস্টেম আর বায়ার্ন মিউনিখের সিস্টেম আসলে এক হবে না, আমি এটা বলতে চাই। এবং পিএসজি যেটা, এটা যদি এখন মানে এই ম্যাচ দেখে আমি বলতে পারবো না যে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হইতে যাচ্ছে, কারণ আপনি গতবার লিভারপুলকে টপে রেখেও তো লিভারপুলকে আপনার রাউন্ড অফ 16 থেকে বাদ পড়তে হয়েছে, তাই না? এটাই তো আসলে হয়েছে। ইনফ্যাক্ট আপনার মানে ওই জায়গাতে আপনি যদি তুলনা করেন যে পিএসজি তো জেগে উঠেছে পরের পার্টে, গতবার তো ফার্স্ট পোর্শনে আসলে জেগে উঠেছিল লিভারপুল। আপনি এখন বায়ার্ন মিউনিখকে এইটা ধরতে পারেন যে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগ বা হচ্ছে যা করছে লিভারপুলের মতো করে করছে, কিন্তু এই দলটার মধ্যে হ্যাঁ একটা ফ্লেয়ার আছে। ধরেন পিএসজি লাস্ট পার্টের দিকে যে ফ্লেয়ারটা আমরা দেখেছি, সেই ফ্লেয়ারটা বায়ার্ন মিউনিখের এবার সিজনের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি। বায়ার্ন মিউনিখ এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে স্ট্রং টিম, ঠিক আছে, মানে খেলার দিক থেকে, এবং খুবই ওয়েল ব্যালেন্সড সব দিকে। এই দলটাকে হারাইতে হইলে যে কোনো দলের আসলে এখন অনেক কাঠখড় পোড়াতে হবে। এখন কথা হচ্ছে বায়ার্ন মিউনিখ এইখান থেকে এই ধারাটা পরের বছরও নিয়ে যেতে পারছে কিনা, এবং ওইটাও আসলে দেখতে চাই যে আর্সেনাল এইবারের হচ্ছে গিয়ে পুরো টপ 5 লিগের মধ্যে বেস্ট ডিফেন্সিভ ইউনিটি হচ্ছে গিয়ে তাদের। এখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচটা যখন খেলবেন, ওই জায়গায় হচ্ছে বেস্ট অ্যাটাকিং লাইন আপ ভার্সেস বেস্ট ডিফেন্সিভ লাইন আপ, এইটার আসলে ম্যাচ আপটা হবে। ওইটা হইলেও তখন বোঝা যাবে যে বায়ার্ন মিউনিখ ওই অ্যাসিড টেস্টে আসলে কিভাবে উঠতে যায়। ওই যে তামিম সাহেবের শেষ প্রশ্ন হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ট্রেবল, মানে আমি তো জার্মানিতে আর কাউকে কিছু জিততে দেখতেছি না, তো চ্যাম্পিয়ন্স লিগই বাদ থাকে ট্রেবল ইয়ার ক্ষেত্রে, এই আর কি। ওকে, প্রশ্ন করেছেন পেপ গার্দিওলার মেয়ের জামাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যেভাবে মাথাটা নাড়লাম মনে হচ্ছে আমি পেপ গার্দিওলার মেয়ের জামাই। দেখেন তো ওনার কাছ থেকে গার্দিওলার নাম্বারটা পাওয়া যায় কিনা। আমার শ্বশুরের সাদা হাতিটাকে থামাবে কে? 52 ম্যাচে 54 গোল, চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা গোলদাতা হবে ক্যারিয়ার শেষে। কয় সিজন খেললো শেলসবুর্গ? তারপর 19 থেকে হইছে আর কি, কয়েক সিজনই হইছে, 5-6 সিজন হইছে, 5-6 সিজন, 52 ম্যাচে 54 গোল হইছে। চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার তো ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো ধরেন ওটা একটু, তবে মানে আপনি যখন রেকর্ড চিন্তা করবেন যে স্যাম্পল সাইজ নিয়ে, যে এই কয়টা ম্যাচে রোনালদোর কয়টা গোল ছিল, মেসির কয়টা গোল ছিল, এর্লিং হল্যান্ড তো আগায় থাকে। এর্লিং হল্যান্ড এই সিজনে যে ফর্মে আছেন, গত সিজনে সেই তুলনায় ফর্মটা একটু কম ছিল, ইনজুরি তার, আবার এর আগের সিজনটা আবার ভয়ঙ্কর ছিল। তো এর্লিং হল্যান্ড হচ্ছে সাচ আ মানে স্ট্রাইকার যার কাছ থেকে আপনি এক্সপেক্ট করবেন খালি গোল 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 আর গোল। এখন দেখার বিষয় যে গতবার যখন এর্লিং হল্যান্ড গোল করতে পারছিলেন না, তার পেছনে তার টিমের কিছু দায় ছিল, তারও হয়তো কিছু কনফিডেন্সের অভাব, বা যেটা হয় যে স্ট্রাইকার অনেক সময় গোল পায় না, এরকম ছিল। ওরকম সিজন যদি সামনের দিকে আসে তো জানি না, হু নোজ। আবার ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগে কতটুকু প্রগ্রেস করে এইটাও একটা ব্যাপার, কারণ রোনালদোরা তো নিয়মিত দেখা যাচ্ছে সেমিফাইনাল পর্যন্ত, ফাইনাল পর্যন্ত যাইতোই, মেসিরাও ওই সময়ে যাইতেন। তো ওইটা কতগুলো ম্যাচ খেলতেছেন এটা অনেক সময় ডিপেন্ড করে। এবং শুধুমাত্র আপনাকে আপনার গ্রুপ স্টেজের গোল দিয়ে কাউন্ট করা হয় না, নকআউট ফেজের গোল ডিপ মানে ম্যাটার করে এই ধরনের স্ট্যাটে। তো আপনি যদি শুধুমাত্র গ্রুপ ফেজের বা লিগ ফেজের ম্যাচের গোল যদি আপনার হয় 80%, আর যদি ওইটা হয় 20%, তাইলে আবার স্ট্যাটে আপনি যদি আগায়ও থাকেন, তাহলে লোকে বলবে যে না, বেশি ভ্যালুয়েবল গোল রোনালদো করছে, এরকম হইতে পারে। হ্যাঁ, সেটা হইলেও কারণ আপনার কন্ট্রিবিউশনটা তখন কোন জায়গায় কেউ যদি ভাঙতে পারে তাহলে সেটা হইতে পারে। আবার কিলিয়ান এমবাপ্পেও আছেন, এমবাপ্পেও হল্যান্ডের উপরে আছেন ওই লিস্টার মধ্যে। কিন্তু দ্যাটস ট্রু, 6 বছরের মধ্যে আপনি 54টা গোল আপনি করে ফেলেছেন। তখন আপনি খেলেছেন শেলসবুর্গের হয়ে, তখন আপনি খেলেছেন ডর্টমুন্ডের হয়ে, এখন আপনি খেলছেন সিটির হয়ে। আমি একটা সময় ভাবতাম যে রাউলের রেকর্ডই কেউ ভাঙতে পারবে না, মানে আমি একটা সময় এটাই ভাবতাম যে রাউলের চ্যাম্পিয়ন্স লিগ, অথচ ফুটবল দেখেন এখন কিভাবে ইভলভ হয়েছে, যে এখন রোনালদোর রেকর্ড কয়দিনে সেটা এখন মনে হইতেছে যে বাকিরা ভেঙে দিলেও দিতে পারে। যাক, পরের প্রশ্নে যাচ্ছে। হ্যাঁ, রাতুল সাহেব প্রশ্ন করেছেন, রাতুল 675, রিয়াল বাদ্দের বেলায় সব হালাল, চুয়ামানির ওটা কি পেনাল্টি ছিল না? সেটা নিয়ে পাঁচমিশালিতেও তো কিছু বললেন না। রিয়াল মাদ্রিদ পেনাল্টি ছিল না তো, আমার কাছে পেনাল্টি মনে হয় ওটা পেনাল্টি আসলেই ছিল না। ওটা পেনাল্টি, ওটা যদি পেনাল্টি দেয় তাহলে আর ভাই, এটা তো আমার কাছে মনে হচ্ছে
খুব দুর্দান্ত রেফারিং ডিসিশন। আমার কাছে পেনাল্টি তো মনে হয় নাই। চুয়ামেনির এমনি আসতেছে, হাতটা রাখবো কই আমি, হাত কি মানে মুখে রাখবো নাকি? অদ্ভুত। এটা পেনাল্টি হলে খুবই আনফরচুনেট পেনাল্টি হইতো আর কি। রিয়াল মাদ্রিদ নিয়ে প্রশ্ন মোহাম্মদ আরাফাতের, ডোন্ট ইউ থিঙ্ক, উনি অনেক বড় জিনিসটি আসলে লিখেছিলেন। মেইন জিনিসটা ছিল যে আনচেলত্তি তো হচ্ছে কি আপনার চেয়েও আসলে প্লেয়ার সাইন করাতে পারেনি, এমনও সিজন গেছে। এর আগের সিজনটা সময় দেখেন, তাকে যেভাবে ইনজুরি নিয়ে ডিল করতে হয়েছে সেই জিনিসগুলো। তিনি বলছেন যে ডোন্ট ইউ থিঙ্ক কার্লো ডিজার্ভড অ্যানাদার সিজন অ্যাট মাদ্রিদ উইথ দ্য নিউ প্লেয়ার্স দ্য ক্লাব হ্যাজ রিসেন্টলি সাইন্ড? নট রিয়েলি। মানে আমার কাছে মনে হয় কার্লো আনচেলত্তি তার ভালো সময়েই তিনি ছেড়েছেন। আর কার্লো আনচেলত্তিকে তো আপনি ওই লাস্ট সিজনের খালি কিছু জিততে পারেনি, ওইটা দিয়ে তো কার্লো আনচেলত্তির এই মাদ্রিদ ক্যারিয়ারটাকেও আপনি কখনো জাস্টিফাই করতে পারবেন না। উনি মাদ্রিদের হয়ে যা করেছেন সেটা ওই লিজেন্ডারি পর্যায়ে পড়ে। হ্যাঁ, ওই সময়টায় কার্লো হচ্ছে কি আপনার ধরেন রাইট ব্যাক হিসেবে তিনি চাচ্ছিলেন। সেই সময়টা আসলে রিয়াল মাদ্রিদ কেন করেনি? কারণ রিয়াল মাদ্রিদের ওটা হচ্ছে সিস্টেমটা এইভাবে দাঁড় করানো, আমি যাকে হচ্ছে পরের সিজনে ট্রান্সফার ফি ছাড়া আমি যাকে আনতে পারবো তো আমার এখানে আসতে, সেটা তো কনফার্ম। তাহলে আমি এখনো ওই পজিশনে কেন আমি হচ্ছে নতুন করে আমি টাকা খরচ করব? জিনিসগুলো কিন্তু আপনারা আমার দেখেন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের আশা, এমবাপ্পে যে আসতে যাচ্ছেন, এটা তো কয়েক সিজন ধরেই আসলে মোটামুটি সবার ধারণা ছিল এমবাপ্পে নেক্সট ক্লাব চেঞ্জ করলে সেটা রিয়াল মাদ্রিদেই হতে যাচ্ছে। না, আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে দেখি। সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তির যে ক্যারিয়ারটা, কোচিং ক্যারিয়ারটা, এটা তো ধরেন এভারটনে যখন তিনি গেছিলেন ওই সময় লোকে ধরে নিয়েছিল যে ইটস ডান অ্যান্ড ডাস্টেড। উনি যেই লম্বা সময় জুড়ে টপ লেভেলে ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করেছেন এই এবং একই ধারায়, এইটা তো অবিশ্বাস্য। ইউরোপের সবগুলো বিগ লিগে, বিগ ক্লাবসে যখন রিয়াল মাদ্রিদ 22-এ চ্যাম্পিয়ন্স লিগ জিতলো এবং 24-এ চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, দুটো চ্যাম্পিয়ন্স লিগ জেতার ভেতরে রিয়াল মাদ্রিদের প্রচুর গৌরব আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের সিস্টেম দাঁড় করানোর ব্যাপারটা, এটা ঘাটতি সবসময়ই কম বেশি ছিল। পরে যখন এমবাপ্পেরা এলেন তখন বরং কার্লো আনচেলত্তিকে একটা সিজন দেওয়া, মানে রিয়াল মাদ্রিদ অফার করেছিল যে ঠিক আছে আপনি এটা নিয়ে, যেহেতু তরুণ, আমি তখন তো এনদিকটাও এলেন, তখন প্ল্যানটা ছিল এরকম যে বেলিংহ্যামের মতো প্লেয়ার, নতুন সব তরুণ, বেলিংহাম তখন মাত্র একটা সিজন পার করার পরেই তো ইয়াং ফুটবলাররা সব এক ছাতার নিচে একজন গুরুর কাছে থাকুক। শাবি আলোনসোকে আপনি এইবার যদি না আনতে পারতেন তাহলে হু নোজ, শাবি আলোনসো হয়তো অন্য কোনো ক্লাবে চলে যেতে পারতেন। এবং শাবি আলোনসো যেভাবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেছেন তাতে রিয়াল মাদ্রিদ ওয়াজ হিজ ডেস্টিনেশন। ঠিক আছে, এইটা হইতেই হইতো, সেটা পরে হওয়ার চেয়ে আগে হওয়াই তো ভালো। এবং লেভারকুজেনের সাথে তার সম্পর্ক পাট চুকেছে, রিয়াল মাদ্রিদেরও তখন কোচ দরকার ছিল। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে রিয়াল মাদ্রিদের লিভারপুলের এগেইনস্টে ম্যাচটা হারার পরও সবাই আসলে আলোনসোকে নিয়ে কথা বলছেন। ভাই মানে এই লোকটার হচ্ছে এটা ফার্স্ট সিজন, ঠিক আছে, হ্যাঁ রিয়াল মাদ্রিদের চাকরি সবসময় হচ্ছে প্রেশারের উপর থাকতে হবে আপনার। উনি মানে কয়টা ম্যাচ উনি হারলো? অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচটা হারলো, এইখানে হচ্ছে আপনার লিভারপুলের সাথে ম্যাচটা হারলো। এখন ইটস টু আর্লি যে সে ক্লাবটাকে কন্ট্রোল করতে পারছে না, সে প্লেয়ারটাকে কন্ট্রোল করতে পারছে না। ইনফ্যাক্ট আপনি একটা জিনিস খেয়াল করেন, গ্যারেথ বেল একবার একটা ইন্টারভিউতে একটা কথা বলেছেন, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে প্লেয়ারদের ইগোগুলোকেও আপনার হ্যান্ডেল করতে হয়, ম্যানেজ করতে হয়, বার্সাতেও করতে হয়। হ্যাঁ, এই ধরনের ক্লাবগুলো তো আসলেই গ্যালাক্টিকোস, সেটা এত ধরনের সুপারস্টার। এটা আপনি ইয়াকে যে জিজ্ঞেস করেন, হাভিয়ার কাবরেরাকে, আবার কাবরেরাকে আনলাম, কাবরেরাকে জিজ্ঞেস করেন, তাকেও প্লেয়ারের ইগো ম্যানেজ করতে হয়। এটা দুনিয়ার সবাইকেই করতে হবে। এখন যখন হচ্ছে কি আপনার এক ড্রেসিং রুমের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে, বেলিংহ্যাম এদের মতো তারকারা থাকবে, তো ওইটাও তো আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে, ওইটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটাও আপনাকে করতে হয়। আলোনসো তো সেই কাজটাও তো করছেন না, করছেন, কিন্তু প্রশ্নটা উঠবে, এটাই স্বাভাবিক। মানে রিয়াল মাদ্রিদের কোচ হবেন আর আপনার এটা নিয়ে আলোচনা হবে না, এটা তো হবে না। রিয়াল মাদ্রিদ বা স্প্যানিশ জায়গাটাই এইরকম যে আপনি একটা ম্যাচ 4-0 গোলে জিতবেন, 4-0 গোলে জেতার পরে লোকে কথা বলবে পেনাল্টিটা অমুক না নিয়ে তমুক নিচে কেন। এইটা লা লিগা, এইটা শাবি আলোনসো হচ্ছে ভালো আর কেউ বোঝেন না। তিনি রিয়াল মাদ্রিদে খেলেছেন, স্প্যানিশ লোক, লিভারপুলে খেলেছেন, এই সব জিনিস হ্যান্ডেল করতে পারবেন জেনেই তো শাবি আলোনসোকে আনা। যে কোনো ক্যারেক্টার আপনি কাকে আনবেন এই ড্রেসিং রুমে, যে ইগো ম্যানেজ করবে তাকে। তো ইগো ম্যানেজ করার জন্য শো মি আ বেটার পারসন। এক্স্যাক্টলি, এবং আমি এটাই বলছিলাম যে দেখেন আপনি আনচেলত্তি চলে যাওয়ার পর আপনি আরেকজনকে দেখান যে হচ্ছে এই রিয়াল মাদ্রিদের জন্য একদম ফিটেস্ট ছিল। মানে ওভারঅল অন্য কোনো ক্লাব থেকে আপনি, এমন না যে হচ্ছে কি অন্য ক্লাবে যারা তারা হচ্ছে এর সাথে যায় না, ইটস নট লাইক দ্যাট, বাট ওই ফ্রি থাকা, আসতে চাওয়া,
রিয়াল মাদ্রিদের ডিএনএ যদি আপনি বলেন, রিয়াল মাদ্রিদের ডিএনএটা ক্যারি করা, রিয়াল মাদ্রিদের সিস্টেমটা বোঝা, ওটার জন্য আসলে আলোনসোই ছিল। ওকে, মুভিং অন হচ্ছে নেহুয়েল মাহমুদ ফাহিম অ্যাডিডাস তাদের জার্সি রিভিল করেছে। কেমন লাগলো আর্জেন্টিনার জার্সিটা? জাস্ট ওয়াও। আচ্ছা, ইশতিয়াক ইনানের প্রশ্ন, 2026 ওয়ার্ল্ড কাপের জার্সি স্টার্ট বেঞ্চ সেল। হ্যাঁ, জার্মানি, আর্জেন্টিনা, ইতালি। জার্মানি স্টার্ট এনি ডে এভরি ডে। জার্মানি যত জার্সি অ্যাডিডাস রিলিজ করেছে ওয়ার্ল্ড কাপের হোম কিট, তার ভেতরে বেস্ট থিং হচ্ছে জার্মানির জার্সিটা। মানে এইটা দেখলেই ভালো লাগে, এটা দেখে তাকায় থাকার মতো জার্সি হয়েছে। হ্যাঁ, এবং এটা তাদের পুরনো কালচারের একটা বড় জায়গা বহন করে, সেইখান থেকে তাদের এই জার্সি ডিজাইনটা দুর্দান্ত লেগেছে। স্ট্রাইপগুলো, ডিজাইনটা। আর আর্জেন্টিনারটা হচ্ছে ভাই, আর্জেন্টিনার জার্সি ওই কালারটা একটু ফেডেড কালার করা হয়েছে না, এই ফেডেড কালারটা জানি ফেডেড না, মানে যে স্ট্রাইপের দুটো পাশ ডার্কার থেকে আস্তে আস্তে শেডটা মিলিয়ে আসছে। এই আমরা তো আকাশী নীল ডিরেক্ট হচ্ছে যে আকাশী নীলটা দেখি, ওইটার মধ্যে কিন্তু আরেকটা কালারের টেক্সচার আসলে বসেছে। হ্যাঁ, এটার বসেছে হচ্ছে ধরেন মানে স্ট্রাইপগুলোর একটা সাইড থেকে ডার্ক হয়ে আস্তে আস্তে মিলিয়ে এসছে। ধরেন 2018-তে আর্জেন্টিনার যে জার্সি ছিল, সেই জার্সিরও যে স্ট্রাইপ ছিল, সেই স্ট্রাইপটা সলিড স্ট্রাইপ ছিল না, ওটার ভেতরে পিক্সেল আর্ট ছিল। আবার 2014-তেও একটা আড়াআড়ি ব্যাপার ছিল, 2010 ছিল সলিড, যেখানে কোনো ওই স্ট্রাইপের ভেতরে কার কোনো কারিগরি রাখে নাই তারা। আমার কাছে এই ডিজাইনের এই 2026-এর এটার এই যে অ্যাডিডাসের 3 স্ট্রাইপ মানে আমার খুবই পছন্দের, কিন্তু এই মোটাটা আমার ভালো লাগে না। মানে দেখেন বেশ, এখন এটা একটা জিনিস যে আপনি যখন আকাশী আর নীল স্ট্রাইপটি তো বাইর করতে হবে, একই জিনিস আপনি কয়বার বাইর করবেন? আপনাকে তো নতুনত্বের দিকে যাইতেই হবে। তো এইটা হয়তো তাদের কাছে ভালো লাগছে। এই জায়গায় আপনার আমার ইতালির জার্সিটা আমার পছন্দ। ইতালিটা গুড। হ্যাঁ, ইতালিটা গুড। মানে আমি ঘুরে ফিরে আমার মানে তখন এই কোশ্চেনটা যখন নেই, তখন আমার আপনার মনে পড়ে গেল যে প্লাস যখন ইতালি আসলে বিশ্বকাপ খেলেছিল, হ্যাঁ 2014 সময় আপনার আমি ইতালির জার্সিটা কিনেছিলাম, ওইটা এখনো আমার কাছে আছে। মানে ওই টাইপ একদম ডিপ ব্লুটা। হ্যাঁ, ডিপ ব্লুটা। তো এইবারের কালারটাও আমার কাছে আসলে খুব ভালো লাগছে ইতালির জার্সি। ইতালির এখন দেখার কথা যে এটা দিয়ে ইতালি খেলতে যাইতে পারে কিনা, এটা হচ্ছে মেইন প্রশ্ন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমার বলি মেক্সিকোর জার্সি বরাবর ভালো হয়, আবার জার্সিটা দেখছেন, কোস্টারিকারটা একটু ভাইব্রেন্ট, মানে চট করে মনে হচ্ছে না, ওই যে গোলাপি কালারের মতো। আলজেরিয়াটা সুন্দর, মানে দেখার মতো। বিশ্বকাপ কিন্তু এসে গেছে ভাইয়া, ঠিক আছে ভাই। আমার স্টার জার্মানি, বেঞ্চ হচ্ছে ইতালি, সেল আর্জেন্টিনা। দেখি আর্জেন্টিনার আওয়ে কিট কেমন হয়। জিহাদ ইভান তার প্রশ্ন, রোনালদো যে বলল 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট জিতে কেউ সেরা হতে পারে না, তাহলে 2022 বিশ্বকাপে মরক্কোর কাছে 1-0 গোলে হেরে বিদায়ের পর রোনালদো এত কান্নাকাটি কেন করেছিলেন? স্বপ্ন টেন রেস। রোনালদো বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন বড় টুর্নামেন্ট, বিরাট অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে, জয় নিয়ে ফিরবে, কিন্তু ফিরলো কান্না ভরা চোখ নিয়ে। এখন বলছে 6-7 ম্যাচ জিতে বিশ্বসেরা হওয়া যায় না। মেসির জায়গায় তিনি বিশ্বকাপ জিতলে আজ কি করতেন? কি উত্তর দিব? আচ্ছা, প্রথমত বলি এইভাবে, সেটা হচ্ছে রোনালদো বলেছেন যে দেখেন 6-7 ম্যাচের বিচারে আপনি যে একটা প্লেয়ারকে বিশ্বসেরা বলবেন, এটা কি ফেয়ার কিনা, এই প্রশ্ন করেছেন তিনি কিন্তু বলেন নাই যে এরকম। প্রশ্ন করাটাকে অনেকে তির্যক চোখেই দেখবেন, এটা স্বাভাবিক। আমি শেষ করি। এবং তারপরে তিনি বলছেন এইটার ব্যাখ্যা দিতে যে 6-7 ম্যাচে, মানে তিনি এটার একটা অনুসিদ্ধান্ত দাঁড় করাতে চান যে 6-7 ম্যাচ দিয়ে আপনি বিচার করেন না। এই কথাটাই তো 2022 সালের আগ পর্যন্ত আমি বলে আসছিলাম যে লিওনেল মেসি বিশ্বকাপ যদি নাও জিতেন, তাহলেও তিনি, আমার কাছে মনে হয় হি হ্যাজ দ্যাট এজ ওভার ক্রিস্টিয়ানো রোনালদো। আমার কাছে মনে হয়, এটা আপনার কাছে মনে নাও হইতে পারে। হ্যাঁ, যে একটা জায়গায় তার নিজের প্লেয়ার হিসেবে তার ওই জায়গাটা আছে যেটা ইউনিক। রোনালদো অবশ্যই ইতিহাসের সেরা, অন্যতম সেরা, কিন্তু কোন একটা জায়গায় এজ আছে বলে আমার মনে হয়। এবং তাহলে আমার প্রশ্ন হচ্ছে, রোনালদোর এই প্রশ্নের খণ্ডাবেন কি করে? ধরেন তাইলে আপনি চ্যাম্পিয়ন্স লিগের হিসাব যখন করবেন, চ্যাম্পিয়ন্স লিগও তো ধরেন 8টা ম্যাচের ব্যাপার। আগে তাই ছিল না, নকআউট ফেজে। হ্যাঁ, আগে তো তাই ছিল, নকআউট ফেজে। তার মানে কি আপনি লিগ যে বেশি জিতবে, তাহলে কি তারে ভালো বলতে হবে না? বলতে হবে।
38 ম্যাচ জুড়ে যে সিজন জুড়ে ভালো খেলছে, তাহলে কি হিসাব কিন্তু দেখেন লিগের হিসাব আলাদা, চ্যাম্পিয়ন্স লিগের হিসাব আলাদা, যেই বছর হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ হয় তখন এর হিসাব আবার গোলের হিসাব আবার আলাদা, গোলের হিসাব চলে আসে। দিন শেষে ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো আসলে সম্মানের জায়গায়, উনার ধরেন স্টেটমেন্ট চেঞ্জ হতেই পারে, স্টেটমেন্ট চেঞ্জের মধ্যেও আমি কিছু দিন, উনি যখন ওয়ার্ল্ড কাপে যান, যাওয়ার আগে বলেন অবশ্যই তিনি সেটা জিততে চান, কারণ এই ধরনের মানে মেগা ইভেন্টে আপনি চাইবেনই হচ্ছে জিততে। আবার সেটা থেকে আপনি যখন বাদ পড়েন, আপনি যখন হচ্ছে আপনার 11-এ থাকা নিয়ে যখন বিভিন্ন ঘটনা ঘটে যায়, তো আপনি আবেগতাড়িত হবেনই, কারণ আপনি পুরো ক্যারিয়ারটাই আসলে এই পর্তুগালের জন্যই আপনি খেলেছেন, এই পর্তুগালকে নিয়ে ইউরো আপনি জিতেছেন, ইউরো জিতিয়েছেনও আপনি, সুতরাং এই ধরনের আবেগটাকে আবেগতাড়িত করবে, এটাও স্বাভাবিক। আবার এই ধরনের স্টেটমেন্ট আসলে সেটাও আসলে না, এইটা এখন স্টেটমেন্টটা এইরকম একটা স্টেটমেন্ট বোধহয় দেওয়ার আসলে প্রয়োজনীয়তাটা কি আমি জানি না, কারণ রোনালদো তো পরের বছর বিশ্বকাপ খেলবেন বলে আমরা বিশ্বাস করি, এবং রোনালদো এবং পর্তুগালের পক্ষে বিশ্বকাপ জেতা সম্ভব বলে আমি বিশ্বাস করি। পর্তুগালের যে স্কোয়াডটা নিয়ে যাচ্ছেন এবং পর্তুগালের এই দলটা থাকলে পর্তুগাল এবং রোনালদো তার ক্যারিয়ারে যত বিশ্বকাপে গেছেন তার ভেতরে 2006-এর পরে বেস্ট টিমটা নিয়ে যাবেন। 2006-এরটাও তখন বুড়িয়ে যাওয়া অনেকটা, হ্যাঁ, যেটা তরুণ ছিলেন রোনালদো, তখন তার তরুণ হচ্ছে রোনালদোর তো ওয়ার্ল্ড কাপ জেতার 2006-এর পরে বেস্ট হচ্ছে যে 2026-এর এটা। এবং আপনি ধরেন ওই কালকে বার্সেলোনার ম্যাচে, বার্সেলোনার এগেইনস্টে যে গোল করলো ফোর্বস, সেও তো হচ্ছে কি আপনার পর্তুগালের নেক্সট জেনারেশন মানে হচ্ছে কি ধরেন উঠতি ফুটবলার। সো আমি আসলে রোনালদোর এই মন্তব্যটা যে পিয়ার্স মর্গানের সাথে, এটা উনি আসলে বলেছেন উনার নিজেকে, আর অনেক সময় ধরেন এমন না কথা বলতে আপনি কিছু একটা আসলে আর রোনালদো বলতেই পারেন, রোনালদোর ক্ষেত্রে বলতেই পারেন, সেটা আপনার আমার পছন্দ হইতেও পারে, পছন্দ নাও হইতে পারে। আমি হিউজ রোনালদো ফ্যান, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে এইটার যেহেতু সরাসরি রাইভাল ওনার লিওনেল মেসি, হ্যাঁ, এই রাইভালরিটা কিন্তু আমরাই বানিয়েছি, না এটা আমরা না বানাইলেও এই রাইভালরি হইতো। এই রাইভালরিটার মধ্যে তো এটার আর ওদিকে যাওয়ার দরকারটা কি ধরেন, কিন্তু এটার মধ্যে একটা অন্যরকম মজা আছে। রোনালদোর মধ্যে একটা মারাডোনা টাইপ ব্যাপার আছে। মারাডোনা যেমন বলছে যে আই এম দ্য বেস্ট, হ্যাঁ, মানে রোনালদোর মধ্যে ওই ব্যাপারটা আছে। রোনালদো যদি বিশ্বাস করেন হি ইজ দ্য বেস্ট, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা যদি আপনি বিশ্বাস করেন যে রোনালদো ইজ দ্য বেস্ট, মানে নো প্রবলেম উইথ ইট, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটার কোনো ধ্রুব সত্য বলে এখানে কিছু নাই, ঠিক আছে। যেটাকে হচ্ছে ওই যে আপনি যেভাবে যেটাকে দেখেন আপনার কাছে আপনার বাবা মা বেস্ট, এটার কি কোনো যুক্তি খণ্ডানো আছে কিছু? তাহলে এটা আপনারা আলোচনা করে লাভ কি? আচ্ছা, রোনালদোর তাহলে ভাইকে নিয়েও প্রশ্ন নিয়ে নিই। মোহাম্মদ হাবিবুর রহমান, মেসি তুর্কি ক্লাবে যাবেন কতটুকু নিশ্চিত? এই আলোচনা নিয়ে এখন পুরো বিশ্ব আসলে ফেটে যাচ্ছে। গালাতাসারাতে রোনালদোর ভাই লিওনেল মেসি, এখন গ্যালাতাসারে যদি গ্যালাতাসারে বলছে যত টাকা লাগে আমি দিব, নাও মেইন ঘটনাটা যদি বলেন 4 মাসের ব্রেক, লিওনেল মেসির জন্যই আসলে এটা ভালো হবে। এরকম যে দেখেন লিওনেল মেসি এমএলএস এ গিয়ে ফুল অন ডেভিড বেকহ্যামকে অনুসরণ করার চেষ্টা করছেন। ডেভিড বেকহ্যাম যখন এলএ গ্যালাক্সিতে গেলেন রিয়াল মাদ্রিদ থেকে, এরপরে যখন এই সিজনটা শেষ হয়ে যেত নভেম্বর নাগাদ, তখন তিনি হাফ ফুটবলে ভুগতেন আর কি, যে হাভাত থেকে আসছেন বানাইছি আর কি, হাফ ফুটবলের অভাবে 3-4 মাস কোনো খেলা থাকে না, এবং তাকে ইংল্যান্ডে খেলতে হবে এরকম একটা ব্যাপার ছিল। যদিও তিনি 2008-এর তো ইউরো টিমে ছিলেন না, আর 2010-এর টিমের সাথে গিয়েছিলেন ওয়ার্ল্ড কাপে, কিন্তু তিনি খেলতে চাইতেন এবং নিজেকে ফিট প্রমাণ করার জন্য, নিজে ফুটবলে থাকার জন্য এবং ইংল্যান্ড ন্যাশনাল টিমের রাডারে সবসময় থাকার জন্য তিনি ওই সময় এইসি মিলানে ধারে খেলতেন। এবং ওই যে ছবিগুলো দেখেন না, বেকহ্যাম, সিডর্ফ, রোনালদিনিও, মালদিনি, পিরলো, কি অদ্ভুত মানে ও টিম। ওই সময় বেকহ্যাম মূলত 3-4 মাসের জন্য, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তার কন্ট্রাক্ট থাকতো, এর মধ্যে যেসব ম্যাচ হইতো সেগুলো খেলতো, খেলে আবার এমএলএসে চলে যেত। মেসি যেহেতু এরপরে খেলতে পারবেন না, এই নভেম্বর পর থেকে আপনার ওই না মেবি আপনার নভেম্বর না, মেবি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই নভেম্বর পর থেকে 4 মাস ফুল হচ্ছে কি আপনার মেসি কোনো কম্পিটিটিভ ম্যাচই আপনি খেলতে পারবেন না। ইনফ্যাক্ট আপনি আর্জেন্টিনার কথাও যদি ধরেন, মার্চ উইন্ডোতে যে হচ্ছে কি আপনার খেলা হবে। তো এই কারণে মেসি সম্ভবত, মানে এটা উড়ো খবর, এটার কোনো সত্যতা আমরা এখন দিতে পারতেছি না, যে তিনি এখন একটা উইন্ডো খুঁজছেন। সৌদি লিগের কথা নাকি হয়েছিল, সেখান থেকে না করে দেওয়া হয়েছে। এখন তুরস্কের ক্লাব গালাতাসারে, যদি গালাতাসারেতে আসেন, এটা ইন্টারেস্টিং, আপনাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, ঠিক আছে। এবং সেটা কিন্তু মনে রাখতে হবে, এটার মেয়াদ কিন্তু মার্চ পর্যন্তই হবে। আর যদি বেকহ্যাম রাজি হয় তাহলে একটু বেশিও হইতে পারে। কিন্তু এইটা যদি মেসি করতে পারেন, 2 রকম ঘটনা ঘটবে। এক,
তার বিশ্বকাপের প্রিপারেশন প্রপার হবে, ঠিক আছে, এবং তার ফিটনেস সবকিছু মিলায় এটা খুবই তাকে বুস্ট আপ করবে। আর্জেন্টিনার জন্য এটা বিরাট বড় সাহায্য হবে। দ্বিতীয়ত একটা সংখ্যা থেকে যাবে ইনজুরির, ইউরোপে যেটা তাকে ঝামেলাতে ফেলতে পারে। সো এটা দুই রকম ব্যাপার আছে। এবং ধরেন হচ্ছে গিয়ে যে গালাতাসারের চ্যাম্পিয়ন্স লিগে ধরেন আতলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচ আছে জানুয়ারিতে, ঠিক আছে, ওইটা আমি বললাম মোনাকোর এগেইনস্টে ম্যাচ আছে ডিসেম্বর 10। এই ওইটা মেসি যদি চ্যাম্পিয়ন্স লিগে আসে প্রায় ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচ গালাতাসারের, এটা যদি হয় তাহলে লোকজন সব বাদ দিয়ে ওই সব খেলাই দেখবে। কিন্তু কথা হচ্ছে যে এইটা এখনো উড়ো খবর, এটাকে নিয়ে এত দেখা যাক। আপনার গালাতাসারাই থেকে অফিশিয়ালি প্রপোজালটা পাঠানো হবে, এরপর হচ্ছে ওইখানে টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে। 4 মাসের জন্য হলে কত পোরশন আসলে গালাতাসারাই দিবেন। ইন্টার মায়ামি আমার মনে হয় এই ক্ষেত্রে এরদোয়ান সাহেব চলে আসতে পারেন, এটা যদিও উনি ফেনারবাচে ফ্যান, ঠিক আছে, কিন্তু ভাই এইটা দেখা হলে মানে ভালো লাগবে যে মেসিকে চ্যাম্পিয়ন্স লিগে আবার দেখতে পারা। ফেনারবাচে না বেসিকটাস ফ্যান কোনো একটা, গালাতাসারাই না, এটা আমি মোটামুটি নিশ্চিত। উনি তো ফুটবলও খেলতেন, ইজ এ ফুটবল লাভার। লাস্ট একটাই প্রশ্ন আছে। ইয়েস স্যার। এমএস সোহেল তার প্রশ্ন, হাকিমির ইনজুরি কতটুকু ভোগাবে? পিএসজি কে নিতে হবে। হ্যাঁ, পিএসজি কে হাকিমির ইনজুরি কতটুকু ভোগাবে? কারণ হাকিমির রিপ্লেসমেন্ট হিসেবে যে আপনার একদম হাকিমি মতো কোনো হচ্ছে কি সাপোর্ট আপনার আছে জিনিসটা এমন না পিএসজির ক্ষেত্রে। ওই বেরালদোকেই আপনার হচ্ছে কি রাইট ব্যাক হিসেবে হয়তো খেলানো লাগবে। আর পিএসজি এখন আপনার যে কাজটা করবে, মার্কিনিয়াসকে খেলাইলে কেমন হয় রাইট ব্যাকে? মার্কিনিয়াসকে খেলাইলেও না আমার মনে হয় আরেকটা ব্যাপার আছে ধরেন, বাট পিএসজি নাকি হচ্ছে আপনার এই ইনজুরির পরেই ওরা হচ্ছে গিয়ে খোঁজা শুরু করেছে যে আলটিমেটলি হচ্ছে আপনার 10 সপ্তাহ ধারণা করা হচ্ছে, কিন্তু এই জিনিসটা তো আর একটু লম্বাও হতে পারে। মানে 10 সপ্তাহ হলেও তো আপনার 4-4-8 প্রায় 2.5 মাস হচ্ছে গিয়ে আপনি তাদেরকে পিএসজি গ্রুপ স্টেজ পুরোটাই আপনি চ্যাম্পিয়ন্স লিগের বাকি একটা ম্যাচও আপনি হচ্ছে পাবেন না। তো ওই জায়গায় হচ্ছে চিন্তা ভাবনা করা হচ্ছে কাকে রাইট ব্যাক হিসেবে আসলে আনা যায়, কারণ লেফটে আপনার অপশন আছে, রাইটে কিন্তু আপনার ওইভাবে অপশন নাই। আমার কাছে মনে হয় যে এইটা পিএসজির জন্য যত থাকার আছে মরক্কোর জন্য, মরক্কোর আফ্রিকান কাপ অফ নেশনস মরক্কোতে এইবার, আর মরক্কো এই আফ্রিকান কাপ অফ নেশনসে জিততে পারে না, একবারই মনে জিতছিল। তো এইটা তাদের জন্য একটা নতুন মানে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে বিশ্বকাপে কোয়ালিফাই করার পরে এই টুর্নামেন্টে তারা খুব ভালো করতে চায়। তো এইটা তাদের জন্য একটা বড় ঝামেলা, মানে আশরাফ হাকিমকে পুরোপুরি ফিট না পাওয়ার নিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন যাই, সেটা হচ্ছে গিয়ে ইউনিক ইডি, ঠিক আছে, ইউনিক এডিট। আচ্ছা, কনর ব্র্যাডলি ইজ সো বেটার দেন ডিফেন্সিভলি, সো বেটার দেন ট্রেন্ট, ডু ইউ অ্যাগ্রি উইথ দ্যাট? আপনি যেটা ডিফেন্সিভলি যেটা বলছেন, ডিফেন্সিভলি হি ইজ ফার বেটার, ঠিক আছে, কিন্তু এই যে পরের প্রশ্নে আবার এটার এক্সটেন্ডেড পার্টের উত্তরটা আছে, ইজেন্ট গ্রাভেনবার্গ আন্ডাররেটেড কম্পেয়ার টু দ্য হাইপ? ও আচ্ছা, এটা আলাদা প্রশ্ন, ড্রিম ফুটবল, ওটাতে পরে আসতেছি। লিভারপুল কেন জিতলো, কিভাবে জিতলো, এটা অনেক প্রশ্ন আছে। যেমন লিভারপুলের এই জেতার পেছনে আমাদের লিভারপুল মানে বেসিকে ফেরত গেছে, লিভারপুল বেসিক কাজগুলো করেছে যেটা লিভারপুলকে জিততে সাহায্য করেছে। যেইটা কনর ব্র্যাডলির কাছ থেকে আপনি পান না, সেটা হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পাসিং রেঞ্জ, যেটা গতবার তারা করতো বা সবসময় করেছে। সেটা হচ্ছে গিয়ে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডে মিডফিল্ডে একটু সুইচ করে নিয়ে আসে, তারা দিয়ে পাসিং রেঞ্জ করায়, খেলাটা ডিস্ট্রিবিউট করে, মনে করেন হচ্ছে চিপা বের করে বলটা ওইখান থেকে বের করে দিত, ওইটা থেকে তাদের অ্যাটাকিং শুরু হইতো। ওইটা ট্রেন্টের তো আপনার ডিফেন্ডিং তো নাই, একদমই আসলেই নাই ট্রেন্টের ডিফেন্ডিং। তো সেই তুলনায় কনর ব্র্যাডলি ডিফেন্সিভলি সলিড, ডিফেন্সিভলি কনর ব্র্যাডলি যা পাবেন তার কাছ থেকে, কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এক পিসি, ওইটার বাইরেরটা আপনি আসলে পাবেন না। এইটা মাথায় রেখে ও লিভারপুল খেলাটা বের করছে লেফট সাইডের একটা জায়গা থেকে, which helped them. আচ্ছা, পরের প্রশ্ন, ড্রিম অফ ফুটবল, আচ্ছা ইজেন্ট গ্রাভেনবার্গ আন্ডাররেটেড কম্পেয়ার টু the hype Caicedo and Rice gets? I don't think আচ্ছা, কাইসেদোরও কি হচ্ছে কি আপনার গ্রাভেনবার্গ একটু আন্ডাররেটেড, কিন্তু কাইসেদো আর নাই, কাইসেদোরকে কিন্তু এত হাইপ নাই। কাইসেদোকে নিয়ে যা হাইপ ওঠার, কাইসেদো লাস্ট সিজনও হচ্ছে গিয়ে যা এখন খেলতেছেন সেটাই উনি খেলে গেছেন। আমি দেখলাম সেদিন আমরা কাইসেদো নিয়ে একটা রিল কেটে দিয়েছিলাম। হ্যাঁ, এইটা আমি ভাবছিলাম যে বাংলাদেশে কাইসেদো তো চিনবেই না মনে হয়,
তোমার ভালো ভিউ হইছে না, ওটা হচ্ছে- মানুষজন কাইসেদোকে খুব ভালোবাসে তার কোপা আমেরিকা, তার মানে তার হাইপ আছে কিছুটা। ঠিক আছে, ওই জায়গায় গ্রাভেনবার্গেরটা দিলে হবে না কাজ আমাদের, না গ্রাভেনবার্গকে হবে। মানে একটু আন্ডাররেটেডই তিনি। একটু আন্ডাররেটেড, কিন্তু এবং- কাইসেদো আর রাইসের তুলনায় যে কম পান, এটা যে খুব অবিচার আমার কাছে এটা মনে হয় না। আচ্ছা, এই জায়গায় আপনি এইভাবেও দেখেন, ডেকলান রাইস কিন্তু আপনার অন অ্যান্ড অফ তিনি গোল করেন। হ্যাঁ, ধরেন সিজনে আপনি হচ্ছে প্রত্যেকদিন তার প্রত্যেক সপ্তাহে আপনি তার গোল পাবেন না, কিন্তু তার কিন্তু আপনি গোল পাবেন। ভালো বলছেন, সিজনে আমি একটা বলছি আজকে রেজাল্ট, হ্যাঁ সেটা আমি বলেছেন মেইন শোতে, আপনি হচ্ছে এটা রেজাল্ট বলে ফেলেছেন। তো ডেকলান রাইস বললে আপনার প্রথমে আসবে রিয়াল মাদ্রিদকে কিভাবে ভাতটা খাওয়ায় দিল, গোল করে কিভাবে খাওয়ায় দিল। সো দিন শেষে হচ্ছে কি আপনার গ্রাভেনবার্গের তো আপনার গোল স্কোরিং সংখ্যা কম, সুতরাং ওই হিসাব করলে আপনি যদি ম্যাচ পপুলারিটির কথা বলেন, ওই হিসাব করলে তিনি একটু আন্ডাররেটেড। ম্যাচ পপুলারিটি তো না, ম্যাচ পপুলারিটি আজকে আমাদের সবার শহরে গ্লেজে গোবরের অবস্থা। ভালোই লাগে মাঝে মাঝে, আসলে কি রাতের বেলায় ঘুম কম হইলে দেখবেন যে কথা বলতে আসলে একটা, এবং আজকে মেইন শো করার পর অনেকটা অনেক হ্যাপা গেছে। আপনি তো অবশ্য মাঝখানে ভাতটা খাইছেন, কি খাইছেন আজকে? ভাত না ভাই, এটা Chicken হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেন। এটা ভালো হওয়া উচিত, আপনি না, আমার এটা খুব ভালো লাগে। পছন্দ হইতেছে না মনে হচ্ছে। ঠিক আছে, চাপা নিয়ম রক্ষার্থে মনে নিয়ম করেন রক্ষার্থে খাইলেন, ভাত খিদে গুলো লাগছে তাই। আল্লাহ জানে শরীফুল হক কি খাইছে, শরীফুল হক মনে হয় খায় না কিছু দুপুরে। না এখন কটা বাজে, না এখনো ধরেন আরেকটু পরে সে খাওয়া দাওয়া করবে। রাস্তা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.